বিধাতা, তুমি আমায় সব দিলে, কিন্তু একটা সন্তান দিলে না। মা, এই পৃথিবীর সকল মানুষকে তুমি খুব ভালো রাখো। যার যেই দুঃখ আছে সকল দুঃখ তুমি কাটিয়ে দাও গো মা। দাসী, মহারাজ আর ছোট যে এখনো এলেন না পূজাতে, কি হয়েছে ওদের? আগে ছোট রানীমা আর মহারাজ জরুরি কাজে ব্যস্ত আছেন, সেই জন্যে তারা পুজোতে আসতে পারবে না বলে দিয়েছে। কি ব্যাপার ছোট, তুই তো তেমন কোনো কাজে ব্যস্ত নেই, তাহলে পুজোতে গেলি না যে? তেমন কোনো কাজে ব্যস্ত নেই কে বললো তোমায়? সাজগোজ কি কোনো কাজ না? অবশ্য সাজগোজের মর্ম তুমি কি বুঝবে? তোমাকে তো বিধাতা সেই রূপ দিয়ে পৃথিবীতে পাঠায়নি যেটাকে তুমি সাজাবে। আমি মানছি আমি দেখতে অসুন্দর, কিন্তু ভগবানের জন্য করা পূজা তো আর অসুন্দর না। সেই পূজায় না আসাটা কিন্তু উচিত হয়নি ছোট, এমন করলে অমঙ্গল হয়। চেহারার নেই ঢক, সে কিনা আমার মতো সুন্দরী রানীকে জ্ঞান দিচ্ছে। এই অপমান আমি সহ্য করব না। এরপর থেকে এমন স্পর্ধা দেখালে মহারাজের কাছে তোমার নামে নালিশ দেব। মহারাজ, এই যে নিন, আপনার জন্য পুজোর প্রসাদ নিয়ে এসেছি। আপনি তো পুজোতে গেলেন না। আমি কেন যাইনি সেই কৈফিয়ত আমি তোমায় দিব না রানী। আর এসব পূজা অর্চনায় এখন আর বিশ্বাস রাখি না। অনেক পূজা করেছি, একটা সন্তানের মুখও দেখতে পেলাম না। সন্তান হওয়া না হওয়া সব কিছুই বিধাতার হাতে মহারাজ। ধৈর্যহারা না হয়ে তার কাছেই আমাদের প্রার্থনা করে যাওয়া উচিত। আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। দেখতে দেখতে দুটো বিয়ে করে নিয়েছি, তারপরও একটা সন্তানও তোমরা দুজনের কেউই আমায় দিতে পারোনি। আমার আর এসব ভালো লাগছে না। আমি এই প্রাসাদ ছেড়ে দূরে কোথাও চলে যাব। ভালো লাগছে না আমার কিচ্ছু। এ কি মহারাজ, এইসব আপনি কি বলছেন? কোথায় যাবেন আপনি? হ্যাঁ মহারাজ, তোমার আমায় নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি দূর জঙ্গলে শিকারে যাব। এ কি মহারাজ, এই ফাটা পোড়া গরমের মধ্যে আপনি শিকারে যাবেন? এটা কোনো কথা? আপনি প্রাসাদে অবস্থান করুন। না, এই প্রাসাদে আমার আর ভালো লাগছে না। এই প্রাসাদের হাওয়া যেন অশান্তিতে ভরে উঠেছে। আমার এবার বাইরের হাওয়া লাগাতে হবে। আমি আমার সিদ্ধান্তে অটল ছোট রানী। আমি তো আপনাকে আগে থেকেই বলছি, এই প্রাসাদের সকল অনর্থ অশুভের কারণ ওই বড় রানী। আপনি ওকে ঘাট ধাক্কা দিয়ে প্রাসাদ ছাড়া করুন। আপনি তো আমার কথাই শুনছেন না মহারাজ। বড় রানীকে অশুভ ভেবেই আমি খুব আশা নিয়ে তোমায় দ্বিতীয় বিবাহ করিয়াছিলাম। তাই বলে তুমি কি আমায় খুব বেশি সুসংবাদ দিয়ে বলে দিয়েছ ছোট রানী? যদি বের করতে হয় তোমাদের দুজনকেই বের করে দিব, না হলে কাউকেই না। আমি এখন বের হচ্ছি, আমার দেরি হচ্ছে। এরপর রাজা বিক্রম ঘোড়া নিয়ে জঙ্গলে শিকার করার জন্য বেরিয়ে যায়। ধীরে ধীরে রাজা গভীর জঙ্গলে পৌঁছে যায়। হঠাৎ রাজা বিক্রম বেশ কিছু হরিণের পাল দেখতে পায়, যা দেখে সে খুশি হয়ে যায়। বাহ, অবশেষে এতখানি পথ চলার পর অনেক সুন্দর সুন্দর হরিণের দেখা পেলাম। যাই, এদেরকে শিকার করেই আজকের দিন শুরু করা যাক। হঠাৎ একটি হরিণ মহারাজের কাছে এসে কথা বলতে থাকে। আরে, এ আমি কি দৃশ্য দেখছি! হরিণ কথা বলছে, এ কি করে সম্ভব? হ্যাঁ, তুমি কে? আমার নাম পুলি। আমি হলাম সাধু মৈত্রের একমাত্র আদর্শ শিষ্য। উনি আমায় মানুষদের সাথে কথা বলা শিখিয়েছেন। আমায় দয়া করে মারবেন না মহারাজ, দয়া করুন। আমার দুটি ছোট ছোট ছানা আছে। আমি জঙ্গলে এসেছি শিকার করার জন্য। তোমার মতো এরকম সুদর্শন শিকারকে হাতছাড়া করে আমার কি লাভ হবে বলো তো? সাধু মৈত্র মানুষের যে কোনো ইচ্ছা আশা পূরণ করতে সক্ষম। আপনি আমার সাথে চলুন, ওনার কাছে আপনার নামে আর্জি করে আপনার ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করব। এরপর সেই হরিণ তাদেরকে সাধুর কাছে নিয়ে যায়। এরপর পুলি সাধু মৈত্রের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। এভাবেই উনি আমার জীবন রক্ষা করেছে। আমি ওনাকে প্রতিদান দিতে চাই গুরুদেব। কে তুমি বৎস? আমার শিষ্যকে হত্যা করার সুযোগ পাওয়া সত্ত্বেও তাকে তুমি ছেড়ে দিলে, বলো? আমি হলাম অচিনপুর রাজ্যের রাজা বিক্রম। আমার প্রভাব প্রতিপত্তি সব কিছুই আছে, কিন্তু নেই একটা সন্তান, যেই সন্তান আমার রাজ্যকে ভবিষ্যতে পরিচালনা করবে। এ তো অতি সামান্য সমস্যা, তবে শোনো তোমার সমস্যার সমাধান।
কাল সকালে সূর্য পড়ার সঙ্গে সঙ্গে এই জঙ্গল থেকে 200 ক্রোশ দূরে গেলেই বয়ে যাচ্ছে এক ঝর্ণাধারা। সেই ঝর্ণাধারার তীরেই ফুটবে ফুটফুটে স্বর্ণগোলাপ। সেই স্বর্ণগোলাপ নিয়ে তোমার স্ত্রীর গায়ে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে সে কিছুদিনের মধ্যেই গর্ভধারণ করবে। বাবা, আমার স্ত্রী 2 জন, তাহলে এই শুভ কাজের জন্য আমি কাকে বাছাই করব? আমায় বলে দিন আপনি দয়া করে। যদি তোমার স্ত্রী হয় 2 জন, তাহলে 2 জনকেই এই কাজে তোমার অংশীদার করতে হবে। 2 জনের মধ্যে যে কোনো একজন অন্তঃসত্ত্বা হতে পারে অথবা 2 জনই অন্তঃসত্ত্বা হতে পারে। তবে যদি 2 জন অন্তঃসত্ত্বা হয়ে যায়, একজনের অভ্যাস হবে সোনালি গোলাপের পাপড়ির মতো কোমল, আরেকজন হবে গোলাপের কাঁটার মতো কঠোর। সবই উপরওয়ালার লীলা। যাও, গিয়ে সুখে শান্তিতে সংসার করো। এরপর রাজা বিক্রম তার প্রাসাদের দিকে ফিরে যায়। সেনাপতি, কাল সকালে সূর্যের আলো ফোটার পূর্বেই তুমি আর মহামন্ত্রী 2 জনে মিলে সেই উত্তর পাড়ের জঙ্গলের ঝর্ণাধারার পাশে গিয়ে অপেক্ষা করবে। স্বর্ণগোলাপ ফুটে ওঠার সঙ্গে সঙ্গে সেটাকে নিরাপদে উদ্ধার করে আমার হাতে তুলে দিবে। বুঝেছ কি বলেছি? আজ্ঞে মহারাজ, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই করব। বাহ বাহ, তোমার স্বর্ণগুলো তো এবার খুবই ভালো ভালো এনেছো। তা এই ডান দিকের হারটা আমার খুব পছন্দ হয়েছে। ছোট রানী, ওই হারটি তো বড় রানী আগেই পছন্দ করে নিয়েছে। আপনি অন্য কোনো হার দেখুন না, সবগুলোর দাম একই পড়বে। কি কি বললে তুমি? আমি একটা জিনিস পছন্দ করেছি, এইটার উপরে তুমি আবার কত কথা শোনাচ্ছ? আমি হচ্ছি মহারাজের সবচেয়ে আদরের রানী, আমি যেটা ছুবো সেটাই আমার। বুঝেছো তুমি কি বলেছি আমি? ছোট, ওর সাথে এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি পছন্দ করেছি বলেই তো ও তোকে জানালো। সমস্যা নেই, তোর যেটা ভালো লাগে তুই নিয়ে নে, আমি না হয় অন্য একটা পছন্দ করে নেব। আর শোন, ওর স্বামী খুবই অসুস্থ, এবার আমরা স্বর্ণগুলো একটু বেশি দামেই নেব ওর থেকে। কি, ওর থেকে এবার বেশি দামে স্বর্ণ নিতে হবে? ও তো এমনিতেই স্বর্ণ বেশি দামে বিক্রি করে। রাজার স্ত্রী হওয়া সত্ত্বেও ওর থেকে যে টাকা দিয়ে স্বর্ণ কিনি, এটা তো ওর 7 জন্মের ভাগ্য। এবার বিনে পয়সায় ওর থেকে সবকটা স্বর্ণ হাতিয়ে নিব। ছোট রানী, এই যে আপনার জন্য জল খাবার নিয়ে এসেছি। তোকে আমি সেই কখন জল খাবার আনতে বলেছি, আর তুই এত দেরি করে কেন এলি? এরকম করলে কিন্তু উপায় খারাপ হবে তোর। আগে মার্জনা করবেন ছোট রানী, মহারাজ ডেকেছিল তাই দেরি হলো। আপনাদের 2 জনকে মহারাজ তার কক্ষে যেতে বলেছেন অতি বিলম্বে। ছোট, তুই তো এখন জল খাবার খাবি, তাহলে আমি গিয়ে দেখে আসি মহারাজ কি বলতে চাইছেন। কেমন? হয়েছে হয়েছে, তোমার আর আমার আগে আগে গিয়ে মহারাজের কান ভারী করতে হবে না। 2 জনকে ডেকেছে, 2 জন একসাথেই যাব, বুঝেছো? আর এই যে স্বর্ণকারিনী, তোমার সব কটা স্বর্ণ আমায় দিয়ে দিবে, আমি একটি পয়সাও তোমায় দেব না এবার। ছোট রানী, আমার স্বামী বেজায় অসুস্থ, আমায় যদি একটি পয়সাও না দিন, আমার স্বামী নিয়ে যে পথে বসতে হবে, দয়া করুন। স্বর্ণকারিনী, তুমি চিন্তা করো না, তুমি বিকেলবেলা আমার কক্ষে এসো, সবকটা স্বর্ণের মূল্য আমি তোমায় পরিশোধ করে দিব। চিন্তা করো না বোন, কেমন? একটু পর 2 রানী মহারাজের কক্ষে যেতে থাকে। কি ব্যাপার মহারাজ, আজকে হঠাৎ আপনি আমাদের 2 জনকে একসাথে ডাকলেন? আমাকে একা ডাকলেও তো পারতেন। এরপর মহারাজ বিক্রম সুখরানী ও দুঃখরানীর কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। যা শুনে ছোট রানী বলে, আহ, এ তো অতি খুশির সংবাদ মহারাজ, কিন্তু এই খুশির সংবাদে আপনি বড় রানীকে কেন টানছেন? সে কত বড় অশুভ এই প্রাসাদের জন্য, আপনি সেটা জানেন না? হ্যাঁ, বলুন মহারাজ। সাধু মৈত্র যা আদেশ দিয়েছে তার বাহিরে কিছু করে আমি সব কিছু ভেস্তে দিতে চাই না রানী। মহারাজ, যেহেতু ছোট আমায় এইসবের মাঝে টানতে চাইছে না, আমায় টানার দরকার কি? শুধু ছোটর গায়ে সেই ফুল ছড়ানো হোক, ছোট গর্ভবতী হলেই আমি খুশি মহারাজ। আমার আর কি চাই? বড় রানী, তোমার এত উদারতা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি সাধু মৈত্রের হুকুম পালন করছি মাত্র। আর তোমাদের 2 জনের কাছে আমার একটি মাত্রই চাওয়া, তোমরা গর্ভধারণ করার পর থেকেই নিজেদের খেয়াল রাখবে, সুষম খাবার খাবে। যে করেই হোক আমার কিন্তু দেখতে সুদর্শন সন্তান চাই। তোমাদের মধ্যে যদি কেউ সুদর্শন সন্তান জন্ম দিতে ব্যর্থ হও, আমি তাকে সহ সেই সন্তানকে রাজ্য ছাড়া করে দিব, বুঝেছ?
পরদিন সকাল সকাল রাজার সেনাপতি এবং মহামন্ত্রী সেই ঝর্ণাধারার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং সূর্যের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে স্বর্ণগোলাপ ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে রাজার সেনাপতি সেই স্বর্ণগোলাপ তুলে নেয়। এরপর সেনাপতি সেই স্বর্ণগোলাপ রাজার হাতে তুলে দেয়। সঙ্গে সঙ্গে দাসী দুই রানীর পেটের মধ্যে সেই গোলাপ স্পর্শ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর দুইজন রানী একসাথে গর্ভবতী হয়ে যায়। রাজ্যের সকলে বেশ খুশি ছিল। আমি দেখতে যে পরিমাণ সুন্দরী, আমার সন্তান দেখতে আমার মতোই সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আমি কোন ধরনের কোনো ঝুঁকি নিতে চাই না। যে করেই হোক বড় রানীকে আর ওর পেটের সন্তানকে আমার বিয়েই করতে হবে। রানীমা, আমার যে খুব চিন্তে হচ্ছে। মহারাজ যে এত কঠিন একটা শর্ত দিল, যদি যদি সত্যি আপনার কালো সন্তান হয় তখন? এখন মহারাজ অভিমান থেকে এইসব বলেছে। যখন তার সন্তানকে চোখের সামনে দেখবে তখন ঠিকই ফেলতে পারবে না রে পাগলি। বাবা কি তার সন্তানকে ফেলাতে পারে বল? তাই যেন হয় রানীমা। আপনি কি এখন একটু বিশ্রাম করবেন রানীমা? হ্যাঁ রে, আমার খুব ক্লান্ত লাগছে, যাই গিয়ে একটু বিশ্রাম করি। এরপর বড় রানী ঘরে গিয়ে বিশ্রাম করতে থাকে। তখনই ছোট রানী এসে দুঃখ রানীর ঘরে আগুন লাগিয়ে দেয়। ঈশ্বর, ঘরে আগুন লেগেছে, বাঁচাও! রানীর চিৎকার শুনে সকলে তার কক্ষে দৌড়ে আসে। সমস্ত দাসী মিলে অনেক কষ্ট করে রানীর ঘরের আগুন নেভাতে থাকে। খাবারের সময় আমার কক্ষে কেন এসেছো দাসী তুমি? আগে রানীমা, রাজামশাই আপনাকে ডেকে পাঠিয়েছে। বড় রানীমা এখনো বেঁচে আছে, ওনার কিচ্ছুটি হয়নি। কি কি বললে? এখনো বেঁচে আছে? কই মাছের প্রাণ! এখন গিয়ে আমার আবার অভিনয় শুরু করতে হবে। বড় রানী, তোমার থেকে আমার এরকম আশা ছিল না। এরকম অবস্থায় তোমার সাবধানে থাকার কথা। আজকে কত বড় একটা অনর্থ হয়ে যেতে পারতো। হ্যাঁ, আমার সন্তানের কত বড় ঝুঁকি হয়ে যেত। আগে মহারাজ, আমি তো একটু ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলাম। ঘরে যে কী করে আগুন লাগলো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ, কিছুই বুঝতে পারছি না। হয়েছে দিদি, তুমি আর নেকামো করো না। মহারাজ, আপনাকে তো কতবার করে বললাম এইসব শুভ কাজে আপনার বড় রানীকে দয়া করে জড়িত করবেন না। কত ভালো হতো যদি আমি একা গর্ভবতী হতাম। তা না, একটা অশুভের প্রতীককে আপনি টেনে এনেছেন মহারাজ। সবই আপনার ভুল, বুঝেছেন আপনি? কে শুভ আর কে অশুভ সেটা সন্তান জন্ম দেওয়ার পরেই বোঝা যাবে। যে দেখতে কুৎসিত সন্তান জন্ম দিবে সেই হচ্ছে অশুভ। বড় রানী, এটাই কিন্তু তোমার হাতে শেষ সুযোগ। একদিন হঠাৎ সুখুরানী ও দুখুরানীর ভীষণ প্রসব বেদনা শুরু হয়। এই তো রানীমা, হয়ে যাচ্ছে, আরেকটু কষ্ট করুন। মহারাজ বিক্রম তার দুই রানীকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। আজ বহু যুগ পর তোমার কাছে আবারও কিছু চাইছি। ছেলে হোক বা মেয়ে হোক, আমার যেন দুইটা সুদর্শন সন্তান হয়। বিধাতার কি খেলা গো! কালো রানীর পেটে জন্ম নিল সাদা, আর সাদার পেটে জন্ম নিল কালো। না, এ হতে পারে না। আমি এত সুন্দরী, আমার পেট থেকে এটা কি জন্ম নিয়েছে? মহারাজ জানতে পারলে সমস্ত সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। দাসী, এখনই বড় রানীর সন্তানের সাথে এই সন্তান অদল বদল করে দাও। এ কি বলছেন রানীমা? এ তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের দুজনেরই অনেক বড় শাস্তি হতে পারে রানীমা। এ সম্ভব না রানীমা, এ আমি কোনো মতেই করতে পারবো না রানীমা। তবে রে দাসী, তোর কত বড় সাহস! তুই রানীর আদেশ অমান্য করছিস। তুই জানিস এই আদেশ অমান্য করার কারণে তোর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং তোকে চুপচাপ যেটা বলেছিস সেটাই তুই করবি, বুঝেছিস তুই দাসী? হ্যাঁ, আগে ঠিক আছে রানীমা, আমি তাই করব। যদি কেউ দেখে নেয় তখন? যদি কেউ দেখে নেয় তাহলে তার ব্যবস্থা আমি করব। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। এক্ষুনি তুই বড় রানীর কক্ষে যা। এরপর দাসী বড় রানীর কক্ষে যায়। অবশেষে ছোট রানীর কথা মতো সন্তান অদল বদল করে নিয়েছি। যাই, এবার জলদি জলদি এই কক্ষ থেকে বেরিয়ে যাই। কিরে বাসন্তী, তুই হঠাৎ ছোট রানীর সন্তানকে বড় রানীর কক্ষে রেখে তার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই সব কিছু ছোট রানীর আদেশ মতো করছি। তুই বেশি কথা বলিস না কেমন? হ্যাঁ, ছি 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 ছি,
তুই তোর রানীর কথায় এত জঘন্যতম একটা কাজ করছিলি। ভালোই ভালোই বড় রানীর সন্তানকে আমার হাতে দিয়ে দে, না হলে মহারাজের কাছে নালিশ জানাবো। তখনই ছোট রানী লাঠি হাতে সেখানে এসে বড় রানীর দাসীর মাথায় ভীষণ জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণে সেখানেই অসহায় দাসীর মৃত্যুবরণ হয়। রানীমা, এ আপনি কি করলেন? ও তো মনে হচ্ছে মরে গেছে। চুপ, আস্তে করে কথা বল। বেশি জোরে কথা বললে তোরও ওর মতো অবস্থা করে দিব। এক্ষুনি ওর লাশকে নিয়ে উত্তর দিকের জলাশয়ের মাঝে ফেলে দে, কেউ যেন দেখতে না পায়। যা। ছোট রানীর আদেশী দাসী বাসন্তী সে লাশটিকে টেনে হিঁচড়ে নিয়ে জলাশয়ে ফেলে দেয়। সেই লাশটি নদীর জলে ভেসে যেতে থাকে। তখনই মস্ত বড় কুমির এসে লাশটিকে খেয়ে নেয়। দেখুন মহারাজ, আমি কত সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দিয়েছি। আপনাকে তো আগেই বলেছিলাম বড় রানীকে এইসবের মাঝে জড়াবেন না। এখন দেখেছেন তো, আমার কথা বাসি হলেও ফলেছে, কিন্তু তার সন্তান এত কুৎসিত হয়েছে দেখার মতো না। হ্যাঁ, এবার কি করবেন বলুন? আমার আসলে অনেক বড় ত্রুটি হয়ে গেছে রানী। আমার তোমার কথা আগেই শোনা উচিত ছিল। আমি ভুলেই গেছিলাম ওরকম কালো কুৎসিত রানীর পেটে কালো সন্তানই তো জন্ম দিবে। যাকগে, সেই ভুল আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। ওকে এখনই রাজ্য ছাড়া করছি। বড় রানী, মহারাজ বিক্রম এক্ষুনি আদেশ দিয়েছে আপনাকে আপনার সন্তান সহ রাজ্য ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। আপনি চলে যান রানী। কি কি বলছো তুমি? উনি ওনার সন্তানকে একবার চোখের দেখাও দেখলেন না? গায়ের রঙের জন্য নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন উনি। হ্যাঁ, এই ঝড় তুফানের মাঝে আমি কোথায় যাব ওকে নিয়ে? অত শত তো আমি বলতে পারবো না রানীমা। এই সব কিছু মহারাজের আদেশ, আর মহারাজের আদেশ সবাইকেই পালন করতে হয়। আপনি দয়া করে বেরিয়ে যান এক্ষুনি। ঠিক আছে, আমাকে যেহেতু রাজ্য ছাড়তেই হবে, তাহলে যাবার আগে আমি একবার মহারাজার ছোটর সাথে কথা বলে যেতে চাই। আমি মানলাম আমার সন্তান দেখতে অতটাও সুন্দর হয়নি, কিন্তু সে তো আপনারই সন্তান মহারাজ। তার গায়ে তো আপনারই রক্ত। তা আপনি কি করে অস্বীকার করবেন মহারাজ? দয়া করে আমাদের বের করে দেবেন না। দেখো বড় রানী, আমি শুরু থেকেই বলেছি যে কুৎসিত সন্তান জন্ম দিবে সেই সন্তানকে আমি নিজের সন্তান বলে স্বীকারই করব না। একে তো তুমি ছিলে কুৎসিত, তোমাকে সহ্য করে নিয়েছি, কিন্তু তুমি জন্ম দিয়েছো কুৎসিত, সেটা আমি কোনোদিনই সহ্য করব না। এই অপয়া, এখন আর কোনো ধরনের বাহানা না করে জলদি জলদি এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও বলছি। তোমার ছায়া আমার সন্তানের উপর পড়ুক এটা আমি চাই না। অশুভ একটা। দত্ত, ঠিক আছে, তোমরা দুজনেই যেহেতু আমাকে আমার সন্তানকে এত বড় অশুভের ছায়া মেনে নিয়েছো, আমরা চলে যাচ্ছি। আর কোনো দিন আমাদের ছায়া তোমাদের উপর পড়তে দেব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তুমি জলদি এই প্রাসাদ ত্যাগ করো। তোমার আর তোমার সন্তানের কারণে আমার এই সন্তানের না জানি কিছু হয়। এরপর দুখুরানী সে ঝড় তুফানের মধ্যেই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে রানীর একটি গাছতলে এসে বসে। হে বিধাতা, আমার কোন পাপের বদলা তুমি আমায় দিচ্ছ? এই ঝড় তুফানের মধ্যে এই ছোট্ট দুধের শিশুটিকে নিয়ে আমি কোথায় যাব? কার কাছে সাহায্য চাবো? এদিক দিয়ে কতখানি পানি জমে গেছে, একটু পর গাছতলাটাও ডুবে যাবে। আমি কোথায় যাব?